নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বৈকুণ্ঠের ওই আজ দ্বিতীয় পর্ব। বিনোদ বিষয় পায় নাই। কথাটা প্রকাশ পাইবা মাত্র পাড়ার 2-4 জন গাঁটের পয়সা খরচ করিয়া কলিকাতায় গিয়া খোঁজাখুঁজি শুরু করিয়া দিল। তখন আর কোনো কথাই চাপা রহিল না। তাহারা ফিরিয়া আসিয়া বিনোদের ব্যাপার নাম ধাম পরিচয় দিয়া একেবারে প্রকাশ করিয়া দিল। কিন্তু আশ্চর্য এই যে অকৃতজ্ঞ গোকুল তাহাদের এই উপকার স্বীকার করিল না। সে রাগের মাথায় একেবারে ফস করিয়া বলিয়া বসিল, শালারা সব মিথ্যেবাদী, কেবল হিংসা করে এই সব রটাচ্ছে। অতি বৃদ্ধ বাঁড়ুজ্যে মশাই লাঠি ঠক ঠক করিয়া আসিয়াই একেবারে কাঁদিতে শুরু করিয়া দিলেন। অনেক কষ্টে কান্না থামিলে তিনি বলিলেন, গোকুল রে, আমার হারান, 3 দিন 3 রাত্রি খায়নি শোয়নি, কেবল কলকাতার গলিতে গলিতে ঘুরে বেরিয়েছে। 25-30 টাকা খরচ করে তার সন্ধান পেয়েছে কোথায় সে ছোড়া থাকে। এ ঠিকানা বার করা কি আর কারো সাধ্য ছিল? গোকুল তিক্ত কণ্ঠে জবাব দিল, আমি তো কাউকে টাকা খরচ করতে সাজিনি মশাই। মারুজ্জে অবাক হইয়া কহিলেন, সে কি গোকুল, আমরা যে তোমাদের আপনার লোক। আর সবাই চুপ করে থাকতে পারে, কিন্তু আমরা পারি কি? আচ্ছা, যান যান, আপনারা কাজে যান বলিয়া গোকুল নিতান্ত অভদ্রভাবে অন্যত্র চলিয়া গেল। 1 দিন 2 দিন করিয়া কাটিতে লাগিল, অথচ বিনোদ আসে না। শান্ত প্রকৃতি গোকুল একেবারে উগ্র হইয়া উঠিল। ভবানীকে দেখিলে চেনা যায় না। এই কয়দিনে তাহার এমন পরিবর্তন ঘটিয়াছে। নীরবে নত মুখে আগামী শ্রাদ্ধের কাজকর্ম করেন, ছেলের নাম মুখেও আনেন না। এই 1 বৎসর বিনোদ যখন তখন নানা অছিলায় গোকুলের নিকট টাকা আদায় করিত। তাহার স্ত্রী মনোরমা ব্যাপারটা পূর্বেই অনুমান করিয়া স্বামীকে বারংবার সতর্ক করা সত্ত্বেও সে কান দেয় নাই। এই উল্লেখ আজ সকালে করিবা মাত্রই গোকুল আগুন হইয়া কহিল, বিনোদ যখন কারুর বাপের বাড়ির টাকা নষ্ট করবে তখন যেন তারা কথা কয় বলিয়া দ্রুত পদে তাহার বিমাতার ঘরের সম্মুখে আসিয়া উচ্চ কণ্ঠে কহিল, অত বড় রাবণ রাজা মেয়ে মানুষের পরামর্শে সবংশে ধ্বংস হয়ে গেল, তা আমরা কোন ছাড়? কি যে বাবার কানে কানে ফুস ফুস করে উইল করার মন্তর দিলে মা, সবদিকে আমাকে মাটি করে দিলে। ভবানী আশ্চর্য হইয়া মুখ তুলিবা মাত্রই সে হাত পা নাড়িয়া একটা ক্রুদ্ধ ভঙ্গি করিয়া বলিয়া ফেলিল, তোমাকে ভালো মানুষ বলেই জানতুম মা, তুমিও কম নও, মেয়ে মানুষের জাতটাই এমনি। বলিয়া তাহাকে মরার উপর খাঁড়ার ঘা দিয়া যেমন করিয়া আসিয়াছিল তেমনি করিয়া চলিয়া গেল। একে দোকানদার তাহাতে মূর্খ, গোকুলের কথাই এমনই সকলেই জানিত। বিশেষত রাগিলে তাহার মুখের বাঁধন আর থাকতো না। ইহাও কাহারও অগোচর ছিল না, কিন্তু তাহার আজকালকার কথাবার্তাগুলো বাড়াবাড়িতে দাঁড়াইতেছে বলিয়া আত্মীয় পর সকলেরই মনে হইতে লাগিল। অপরাহ্ন বেলায় বাণিজ্য মশাই দিবানিদ্রা হইতে উঠিয়া হাত মুখ ধুইতেছিল। হঠাৎ গোকুল আসিয়া উপস্থিত হইল। সেদিন অপমান করিলেও তো সে বড় লোক, সুতরাং তাহার আগমনে বৃদ্ধ ব্যস্ত সমস্ত হইয়া উঠিলেন। গোকুল 3খানি নোট ব্রাহ্মণের পায়ের কাছে ধরিয়া দিয়া ম্লান মুখে বিনীত কণ্ঠে বলিল, মাস্টার মশাই, হারানের সেদিনকার খরচটা দিতে এলুম। থাক থাক, সেজন্য আর ব্যস্ত কেন দাদা, তোমাদের কতই তো খাচ্ছি নিচ্ছি বলিয়া বাণিজ্য মশাই সে নোট 3খানি তুলিয়া লইলেন। গোকুলের চোখ দিয়া জল গড়াইয়া পড়িল।
উত্তরীয়ের প্রান্তে মুছিয়া ফেলিয়া বলিল, কই, আজও তো বিনোদ এলো না মাস্টার মশাই। হারানকে সঙ্গে করে আমি আজ একবার যাব। মারুজ্য মশাই তীব্রভাবে সর্বাঙ্গ আন্দোলিত করিয়া বলিয়া উঠিলেন, ছি 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 ছি, এমন কথা মুখেও এনো না ভাই। সে স্থানে যাবে তুমি, আমার হারান থাকতে? না না, তা হবে না, আমি কালই তাকে পাঠিয়ে দেব। গোকুল মাথা নাড়িয়া কহিল, না মাস্টার মশাই, আমি না গেলে হবে না। সে বড় অভিমানী, শুধু উইলের কথা শুনেই অভিমান করে আসছে না। আমার মুখ থেকে না শুনলে সে আর কারো কথাই বিশ্বাস করবে না। বাপ মায়ে আমায় কি সর্বনাশটাই করে দিয়ে গেল বলিয়া গোকুল সহসা আর্তস্বরে কাঁদিয়া ফেলিল। মারুজ্য মশাই তাহাকে অনেক প্রকার সান্ত্বনা দিয়া এবং তাহার এ অবস্থায় কোনো মতেই সে স্থানে যাওয়া হইতে পারে না বলিয়া কালই হারানের দ্বারা তাহাকে আনাইয়া দিবেন বারবার এ প্রতিজ্ঞা করিলেন। গোকুল নিরুপায় হইয়া আর 5খানি নোট হারানের খরচের বাবদ ধরিয়া দিয়া চোখ মুছিতে মুছিতে বাটি ফিরিয়া গেল। 5 জয়লাল মাস্টারকে গোকুল গোপনে 80 টাকা ঘুষ দিয়া আসিয়াছে, কথাটা প্রকাশ পাইতে অনেকেই তাহার নির্বুদ্ধিতা লক্ষ্য করিয়া কটাক্ষ করিয়াছে। সে বিনোদের জন্য ছটফট করিতেছে, অথচ তাহাকে বিনোদ ভ্রুক্ষেপের দ্বারাও গ্রাহ্য করে না, এমন ধারা একটা আভাসও বাড়ি শুদ্ধ সকলের চোখে মুখে অনুভব করিয়া গোকুল মনে মনে অত্যন্ত সংকুচিত হইয়া উঠিতেছিল। বাড়ির গাড়ি বোধ করি এই লইয়া 10 বার চুঁচুড়া স্টেশন হইতে ফিরিয়া আসিল। গোকুল তাচ্ছিল্য ভাবে কোচম্যানকে প্রশ্ন করিল, আর কি কলকাতার গাড়ি নেই যে তোরা ফিরে এলি? যা যা, তোরা জিরোগে যা। কোচম্যান বিনীতভাবে কহিল, আরো 2খানা আছে বটে, কিন্তু ঘোড়া দানা পানি পায় নাই বলে তাকে চলে আসতে হলো। গোকুল 1 মিনিটেই সপ্তমে চড়িয়া ধমকাইয়া উঠিল, ছোট বাবু মিঠাই মন্ডা খাইকে আসতে হ্যাঁ কি না? তাই বেটাদের নবাব ঘোড়া একদণ্ড দানা পানি না পেলেই মরে যাবে। যাও, আবিলে যাও। কোচম্যান প্রভুর মনের ভাব বুঝিতে না পারিয়া সভয়ে সেলাম করিয়া প্রস্থান করিল। রসিক চক্রবর্তী বহুদিনের কর্মচারী, এ বাটিতে সকলেই তাহাকে সম্মান করিত। সে কহিল, ছোটবাবু এলে গাড়ি ভাড়া করেও আসতে পারবেন, সেজন্য কেন আপনি ব্যস্ত হচ্ছেন বড়বাবু? রসিক যে নিকটেই ছিল গোকুল তাহা দেখে নাই। অপ্রতিভ হইয়া কহিল, আমি ব্যস্ত হব সে হতভাগার জন্যে? তুমি বলো কি চক্রবর্তী মশাই, বাড়িতে মেয়েরা অমন দিবারাত্রি কান্নাকাটি না করলে আমি তো তাকে বাড়ি ঢুকতেই দিই নে। গোকুল মজুমদার রাগলে বাপের কুপুত্তর। হ্যাঁ। রসিকের কিছুই অবিদিত ছিল না। বাটির মেয়েরা যে বিনোদের অদর্শনে একটি দিনের জন্য চোখের জল ফেলে নাই তাহা সে জানিত, কিন্তু এই লইয়া আর তর্কও করিল না। সমারোহ করিয়া বাপের শ্রাদ্ধ হইবে, গোকুল সেজন্য বড় ব্যস্ত, কিন্তু কান দুটা তাহার গাড়ির চাকার দিকেই পড়িয়াছিল। ঘণ্টা 2 পরে সে বহু দূরে একটা ভারী গাড়ির আওয়াজ পাইয়া রসিক চক্রবর্তীকে শুনাইয়া একটা চাকরকে ডাকিয়া কহিল, ওরে এগিয়ে দেখ তো রে আমাদের গাড়ি কিনা। ঘোড়া দুটোকে হয়রান করে মারলে বলে রাগ করে দুটো কথা বললুম, আর ব্যাটারা কিনা সত্যি মনে করে গাড়ি নিয়ে স্টেশনে ফিরে গেল। গুণধর ভাইয়ের জন্য আবার গাড়ি পাঠাতে হবে। সৎ মার রাগ হবে বলে তো আর ঘোড়া দুটোকে ফেলে দেওয়া যায় না। রসিক শুনিতে পাইল, কিন্তু ভালো মন্দ কোনো কথাই কহিল না। অনতিকাল পরে খালি গাড়ি ফিরিয়া আসিয়া আস্তাবলে চলিয়া গেল। চাকর আসিয়া সংবাদ দিল, রসিক সম্মুখে ছিল। গোকুল তাহার পানে চাহিয়া কাষ্ঠ হাসি হাসিয়া কহিল, তবে তো দুঃখে মরে গেলুম। যা যা, বাড়িতে গিয়ে গিন্নিকে বলগে তার পাশ করা ছেলের কীর্তি। কাল পরশু এলে যদি তাকে ফটক পার হতে দিই, তখন তোরা বলিস
সে ছেলে গোকুল মজুমদার নয়। একবার যখন বেঁকে বসেছি, তখন স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এসেও যদি তার হয়ে বলে, তবুও মুখ পাবে না বলে দিচ্ছি। তুমি মাকে বলে দাও গে চক্রবর্তী মশাই, পৃথিবী ওলট পালট হয়ে যাবে, তবু গোকুল মজুমদারের কথা নড়চড় হবে না। সময়ে এলে কিছু পেত, এখন আর একটি পয়সাও না। বাড়ি ঢুকতেই তো তাকে দেব না, বলিয়া গোকুল হন হন করিয়া ভিতরে চলিয়া গেল। গোকুল কাহার উপরে ক্রোধ করিয়া যে অসময়ে আসিয়া সন্ধ্যার পরেই শয্যা গ্রহণ করিল, তাহা বাটির মেয়েরা টের পাইল না। দাসী দুধ খাইবার জন্য অনুরোধ করিতে আসিয়া ধমক খাইয়া ফিরিয়া গেল। দোকানের গোমস্তার উপর অধ্যাপক বিদায়ের ফর্দ প্রস্তুতের ভার ছিল। সে ঘরে আসিয়া কি একটা কথা জিজ্ঞাসা করিবা মাত্রই গোকুল তড়াক করিয়া উঠিয়া কাগজখানা ছিনাইয়া লইয়া খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলিয়া দিয়া কহিল, বাবা 10খানা তালুক রেখে যাননি যে রাজা রাজরার মতো পণ্ডিত বিদায় করতে হবে। যাও যাও, ওসব আমির চাল, আমার কাছে খাটবে না। লোকটা যার পর নাই কুণ্ঠিত ও লজ্জিত হইয়া চলিয়া গেল। ভবানী জানিতে পারিয়া ঘরের বাহিরে চৌকাঠের কাছে আসিয়া বসিলেন। সস্নেহে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, তোর কি কোনো রকম অসুখ বোধ হচ্ছে গোকুল? গোকুল যেমন শুইয়াছিল তেমনি ভাবে জবাব দিল, না। ভবানী বলিলেন, না, তবে যে কিছু খেলি নে, হঠাৎ এমন অসময়ে এসে শুয়ে পড়লি যে? গোকুল কহিল, পড়লুম। ভবানী কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া আবার জিজ্ঞাসা করিলেন, অধ্যাপক বিদায়ের ফর্দটা ছিঁড়ে ফেলে দিলি যে? কাল সকালেই নিমন্ত্রণ পত্র না পাঠালে আর তো সময় হবে না বাবা। গোকুল ঠিক তেমনি করিয়াই জবাব দিল, না হয় নাই হবে। ভবানী কিছু বিস্মিত, কিছু বিরক্ত হইয়া কহিলেন, ছি গোকুল, এ সময়ে ওরকম অধীর হলে তো হবে না। কি হয়েছে আমাকে খুলে বল, আমি সমস্তই ঠিক করে দেব। মায়ের কথার উত্তরে গোকুল তাহার কম্বলের শয্যা ত্যাগ করিয়া চোখ পাকাইয়া উঠিয়া বসিল। কাহার সহিত কিভাবে কথা কহিতে হয় সে কোনোদিন শিক্ষা করে নাই। কর্কশ কণ্ঠে কহিল, তোমার যে মতলব শোনে মা, সে একটা গাধা। বাবা তোমার কথা শুনতো বলে কি আমিও শুনবো? আমি 10টি ব্রাহ্মণ খাইয়ে শুদ্ধ হব, কোনো জাঁকজমক করব না। বলিয়া সে তৎক্ষণাৎ দেওয়ালের দিকে মুখ করিয়া শুইয়া পড়িল। ভবানী শান্ত স্বরে কহিলেন, ছি বাবা, তিনি স্বর্গে গেছেন, তার সম্বন্ধে কি এমন করে কথা কইতে আছে? গোকুল জবাব দিল না। তিনি কিছুক্ষণ চুপ থাকিয়া পুনরায় কহিলেন, এরকম করলে লোকে কি বলবে বলতো দেখি বাছা। যাদের যেমন সঙ্গতি তাদের তেমনি কাজ করতে হয়, না করলেই অখ্যাতি রটে। গোকুল তেমনি ভাবে থাকিয়াই কহিল, রটাগ্গে শালারা, আমি কারো ধার ধারিনি যে, ভয়ে মরে যাব। ভবানী বলিলেন, কিন্তু তাঁর এতে তৃপ্তি হবে কেন? তিনি যে এত বিষয় আশায় রেখে গেলেন, তার মতো কাজ না করলে তিনি সুখী হবেন না। ভবানী ইচ্ছা করিয়াই গোকুলের বড় ব্যথার স্থানে ঘা দিলেন। পিতাকে সে যে কি ভালোবাসিত তাহা তিনি জানিতেন। গোকুল উঠিয়া বসিয়া কাঁদো কাঁদো স্বরে কহিল, খরচের কথা কে বলছে মা? যত ইচ্ছে তোমরা খরচ করো, কিন্তু যতদিন যাচ্ছে ততই যে আমার হাত পা বন্ধ হয়ে আসছে। বিনোদ অভিমান করে উদাসীন হয়ে গেল মা, আমি একলা কি করে কি করব? বলিয়া সে অকস্মাৎ উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া উঠিল। ভবানী নিজেকেও আর সামলাইতে পারিলেন না, কাঁদিয়া ফেলিলেন। অনেকক্ষণ নিঃশব্দে থাকিয়া শেষে আঁচলে চোখ মুছিয়া অশ্রুজড়িত স্বরে জিজ্ঞাসা করিলেন, সে কি এ খবর পেয়েছে গোকুল? গোকুল তৎক্ষণাৎ কহিল, পেয়েছে বই কি মা। কে তাকে খবর দিল? কে যে তাহাকে বাড়ির এই দুঃসংবাদ দিয়াছে গোকুল নিজেও তাহা জানিত না।
মাস্টার মশাইয়ের পুত্র হারানের সম্বন্ধে তাহার নিজেরও সন্দেহ জন্মিয়াছিল, তথাপি কেমন করিয়া যেন নিঃসংশয়ে বুঝিয়া বসিয়াছিল বিনোদ সমস্ত জানিয়া শুনিয়া শুধু লজ্জা ও অভিমানেই বাড়ি আসিতেছে না। সে মায়ের মুখের পানে চাহিয়া কহিল, খবর সে পেয়েছে মা, বাবা চিরকালের মতো চলে গেলেন, এ কি সে টের পায়নি? আমার মতো তার বুকের ভেতরেও কি হা হা করে জ্বলছে না? সে সব জেনেছে মা, সব জেনেছে। ভবানী ক্ষণকাল মৌন থাকিয়া অবশেষে যখন কথা কহিলেন, গোকুল আশ্চর্য হইয়া লক্ষ্য করিল মায়ের সেই অশ্রু গদগদ কণ্ঠস্বর আর নাই, কিন্তু তাহাতে উত্তাপও ছিল না। সহজ কণ্ঠে বলিলেন, গোকুল, তাই যদি সত্যি হয় বাবা, তবে অমন ভাইয়ের জন্য তুই আর দুঃখ করিস নে। মনে কর আমাদের বংশে আর ছেলে পিলে নেই, যে রাগের বশে মরা বাপ মায়ের শেষ কাজ করতেও বাড়ি আসে না, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। গোকুল এই অভিযোগের যে কি জবাব দিবে তাহা ভাবিয়া না পাইয়া চুপ করিয়া রহিল, কিন্তু জবাব দিল তাহার স্ত্রী। সে দ্বারের বাহিরে বসিয়া সমস্ত আলোচনাই শুনিতেছিল। সেইখান হইতে বেশ স্পষ্ট গলায় জবাব দিল, ঠাকুর কি না বুঝেই এমন একটা কাজ করে গেলেন? তিনি ছিলেন অন্তর্যামী। ৩-৪ দিন ধরে কলকাতার বাসায় ঠাকুরপোকে যখন খুঁজে পাওয়া গেল না, তখনই তো তিনি তার গুণগান সব ধরে ফেললেন। তার বিষয় তিনি যদি সমস্ত দিয়ে যান, তাতে আমাদের কেউ তো আর দোষ দিতে পারবে না। তুমি তাই ভাই ভাই করো, আর কেউ হলে। টানটা অসমাপ্তই রহিল। আর কেহ কি করিত তাহা খুলিয়া বলা এক্ষেত্রে বড় বউ বাহুল্য মনে করিল। কিন্তু ভবানী মনে মনে ভয়ানক আশ্চর্য হইয়া গেলেন, কারণ ইতিপূর্বে শ্বশুর বর্তমানে বড় বউ এরূপ কথা কোনো দিন বলে নাই। এমনকি শাশুড়ির সামনে স্বামীকে লক্ষ্য করিয়া সে কথাই কহে নাই। এই কয়দিনেই তাহার এতখানি উন্নতিতে তিনি নির্বাক হইয়া গেলেন। গোকুলও প্রথমটা হতবুদ্ধি হইয়া গেল, কিন্তু পরক্ষণেই উন্মুক্ত দরজার দিকে ডান হাত প্রসারিত করিয়া ভবানীর মুখের পানে চাহিয়া একেবারে খ্যাপার মতো চেঁচাইয়া উঠিল, শোনো মা শোনো, ছোট লোকের মেয়ের কথা শোনো। প্রত্যুত্তরে বড় বউ চেঁচাইল না বটে, কিন্তু আরো একটুখানি সবল কণ্ঠে স্বামীকে উদ্দেশ্য করিয়া কহিল, দেখো, যা বলবে আমাকে বলো, খামোকা বাপ তুলো না। আমার বাপ তোমার বাপ একই পদার্থ। জবাব দিবার জন্য গোকুলের ঠোঁট কাঁপিতে লাগিল, কিন্তু কথা ফুটিল না। কিন্তু তাহার 2 চক্ষু দিয়া যেন আগুন বাহির হইতে লাগিল। ভবানী এতক্ষণ চুপ করিয়াই ছিলেন, এখন মৃদু তিরস্কারের স্বরে বলিলেন, বৌমা, তোমার কথা কবার দরকার কি? যাও, নিজের কাজে যাও। বৌমা কহিল, কথা আমি কোনোদিনই কইনে মা, দাস চাকরের মতো খাটতে এসেছি, দিবারাত্রি খেটেই মরি। কিন্তু উনি যে খেতে শুতে বসতে আমার 4টে পাশ করা ভাই, আমার 5টা বাস করা ভাই করে নাপিয়ে বেড়ান। কিন্তু ভাই তো বাড়ি এসে মুখ্য বলে একটা কথাও কোনোদিন কয় না। ওর নিজের লজ্জা শরম থাকলে কি আর কথা বলবার দরকার হয়? বলিয়া সে তিলার্ধ অপেক্ষা না করিয়া গুম গুম পায়ে অবস্থাটা জানাইয়া দিয়া চলিয়া গেল। তাহার কথা শুনিয়া আজ এতদিন পরে ভবানী স্তম্ভিত হইয়া গেলেন। এতদিন তিনি তাহার বড় বধূটিকে চিনিতে পারেন নাই, এখন চিনিতে পারিয়া তাহার দুঃখ, ক্ষোভ ও শঙ্কার সীমা পরিসীমা রহিল না। কিন্তু বড় বউ একেবারে চলিয়া যায় নাই। সে বারান্দার এক প্রান্ত হইতে কাহারও শুনিতে কিছুমাত্র অসুবিধা না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখিয়া পুনরায় বলিল, যখন তখন শুধু রাস রাস টাকা জোগাবার বেলাতেই দাদা। আমার মামাদেরও 2-5টা পাশ করে বেরুতে দেখেছি,
কিন্তু সাবধান করে দিতে গেলেই তো তখন বড় তেতো লাগতো। তা বাপু, তেতোই লাগুক আর মিষ্টিই লাগুক, নিজের টাকা অমন করে অপব্যয় হতে থাকলে নিজের ছেলেপিলের মুখ চেয়ে আমি কিছু আর চিরকালটা মুখ বুজে থাকতে পারি নে। মুখ্য দাদা পেয়েছে, যত পেরেছে তত ঠকিয়েছে। ঠকাক, আমার কি, ওর নিজের ছেলে মেয়েই পথে বসবে, বলিয়া বড় বউ সত্য সত্যই চলিয়া গেল। গোকুল হাত পা ছুড়িয়া লাফাইয়া উঠিল, অনুপস্থিত স্ত্রীকে লক্ষ্য করিয়া গর্জন করিতে লাগিল, কি, আমি মুখ্যু? কোন শালা বলে? এসব বিষয় সম্পত্তি করলে কে, আমি না বেন্দা? আমার চোখে ধুলো দিয়ে টাকা আদায় করে নিয়ে যাবে বেন্দার বাপের সাধ্যি আছে? আমি বড়, সে ছোট। সে 4টে পাশ করে থাকে তো আমি 10টা পাশ করতে পারি, তা জানিস? আমি মুখ্যু, বাড়ি ঢুকলে দারোয়ান দিয়ে তাকে দূর করে দেবো, দেখি কে তাকে রাখে। এমনই অসংলগ্ন এবং নিরর্থক কত কি যে অবিশ্রান্ত সে চিৎকার করিতে লাগিল। ভবানী সেই যে নীরব হইয়াছিলেন, আর কথা কহিলেন না। বহুক্ষণ পর্যন্ত একভাবে পাথরের মতো বসিয়া থাকিয়া একসময় ধীরে ধীরে উঠিয়া গেলেন। 6 তখন ঝগড়া হইল বটে, কিন্তু সেই রাত্রেই যে স্ত্রীর সহিত গোকুলের একটা মিটমাট হইতে বাকি রহিল না, তাহা পরের দিনের ব্যবহারেই বোঝা গেল। হঠাৎ সকাল হইতেই সে সমস্ত কাজকর্মে হাঁক ডাক করিয়া লাগিয়া গেল, এবং আগামী কর্মের দিনটি আসিয়া পড়িতে যে মাত্র 3 দিন বাকি রহিয়াছে, সে কথা বাড়ি শুদ্ধ সকলকে পুনঃ পুনঃ স্মরণ করাইয়া ফিরিতে লাগিল। বাহিরের যে কেহ বিনোদের নাম উত্থাপন করিবা মাত্র সে কানে আঙুল দিয়া বলিতে লাগিল, নিজের বাপ যাকে মৃত্যুকালে ত্যায্য পুত্র করে যায়, তার কথা কেউ জিজ্ঞেস করবেন না। আমাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, আমার যে ভাই ছিল সে মরে গেছে। তাহার কথা শুনিয়া কেহ চোখ টিপিয়া আর একজনকে ইঙ্গিত করিল। কেহ অলক্ষ্যে ঘাড় নাড়িয়া মনের ভাব প্রকাশ করিল, অর্থাৎ এই সোজা কথাটি কাহারও অবিদিত রহিল না যে বিনোদ একেবারেই পথে বসিয়াছে এবং গোকুল যে কোনো কৌশলেই হোক 16 আনায় গ্রাস করিয়াছে। এখন গোপনে অনেকেই বিনোদের জন্য সহানুভূতি প্রকাশ করিতে লাগিল। এমনকি সে আসিয়া এই ভয়ানক জোয়াচুরির বিরুদ্ধে আদালতের আশ্রয় গ্রহণ করিবে, এমন জল্পনাও তাহারা করিতে লাগিল, এবং আদালতের আশ্রয় গ্রহণ করিলে তাদের নিকট সাহায্য পাইবেও এরূপ আভাসও কেহ কেহ দিতে লাগিল। সুবিজ্ঞ জয়লাল বরুজ্জে স্পষ্টই বলিতে লাগিলেন যে মানুষকে চিনিতে পারা যায় না, তাহার জীবন্ত প্রমাণ এই গোকুল। এই গোকুল মজুমদার শুধু তাহার চক্ষেই সে ধূলি প্রক্ষেপ করিতে পারে নাই, কারণ পাড়ার সমস্ত ছেলে বুড়ো মেয়ে পুরুষ যখন এক বাক্যে গোকুলকে ধর্মপুত্র যুধিষ্ঠির বলিয়া চিৎকারে গগন বিদীর্ণ করিয়াছে, তখন তিনিই শুধু চুপ করিয়া হাসিয়াছেন আর মনে মনে বলিয়াছেন, আরে সৎমার ছেলে বইমাত্র ভাই, তার উপর এত টান! বেদ পুরাণে যা কস্মিনকালে কখনো ঘটেনি, তাই হবে এই ঘোর কলিকালে। সুতরাং এতদিন তিনি শুধু মুখ বুজিয়া কৌতুক দেখিতেছিলেন, কাহাকেও কোনো কথা বলেন নাই। আবশ্যক কি, বেশ জানিতেন একদিন সমস্ত প্রকাশ পাইবেই। এখন দেখো তোমরা, এই এত ভালো অত ভালো গোকুলের সম্বন্ধে আমি যা বরাবর ভেবে এসেছি তাই ঠিক কি না? কিন্তু কি এতদিন তিনি ভাবিয়া আসিয়াছিলেন তাহা কাহারও জানা ছিল না। তখন সকলকে নীরবেই তাহার প্রতিজ্ঞা স্বীকার করিয়া লইতে হইল
এবং দেখিতে দেখিতে খড়ের আগুনের মতো কথাটা মুখে মুখে প্রচার হইয়া গেল। অথচ গোকুল টের পাইল না যে বাহিরের বিরুদ্ধ আন্দোলন তাহার বিপক্ষে এত সত্বর কিরূপে তীব্র হইয়া উঠিল। ভবানী চিরদিনই অল্প কথা কইতেন, তাহাতে কাল রাত্রি হইতে ব্যথার ভারে তাহার হৃদয় একেবারেই স্তব্ধ হইয়া গিয়াছিল। গোকুলের স্ত্রী মনোরমা এক সময়ে স্বামীকে নির্জনে ডাকিয়া এই দিকে তাঁর দৃষ্টি আকৃষ্ট করিয়া কহিল, মার ভাবগতিক দেখেছ? গোকুল উদ্বিগ্ন হইয়া বলিল, না, কি হয়েছে মার? মনোরমা তাচ্ছিল্য ভরে বলিল, হবে আবার কি, সেই যে কাল বলেছিলুম ঠাকুরপোর টাকা নষ্ট করার কথা, সেই থেকে আর আমার সঙ্গে কথা কর না। তোমার সঙ্গে কথা টথা কইছেন তো? গোকুল শুষ্ক হইয়া কহিল, না, আমার সঙ্গেও না। মনোরমা ঘাড়টা একটুখানি হেলাইয়া কণ্ঠস্বর আরো নিচু করিয়া বলিল, দেখলে মজা, যে টাকাগুলো ঠাকুরপো দুহাতে উড়িয়ে দিলে, সেগুলো থাকলে তো আমাদেরই থাকতো। ঠাকুর তো আমাদেরকেই সব লিখে দিয়ে গেছেন, আমাদের তিনি সর্বনাশ করবেন, আর সে কথা একটু মুখ থেকে খসালেই অমনি রাগ করে কথাবার্তা বন্ধ করে দিতে হবে। এইটি কি ব্যবহার? তুমি তো মা মা করে অজ্ঞান। তুমিই বলো না, সত্যি না মিছে? গোকুলের মুখখানা একেবারে কালিবর্ণ হইয়া গেল। কোনো রকম জবাবই সে খুঁজিয়া পাইল না। তাহার স্ত্রী বোধ করি তাহা লক্ষ্য করিয়াই কহিল, ঠাকুরপো যাই করুক আর যাই হোক, সে পেটের ছেলে, তুমি সতীনপো বই নয়, তুমি পেলে সমস্ত বিষয়। এ কি কোনো মেয়ে মানুষের সহ্য হয়? না না, আমার সব কথা অমন করে তোমার উড়িয়ে দিলে আর চলবে না। এখন থেকে তোমাকে একটু সাবধান হতে হবে। অমন মা মা করে গলে গেলে সব দিকে মাটি হতে হবে বলে দিচ্ছি। বিষয় সম্পত্তি বড় ভয়ানক জিনিস। গোকুলের বুকের ভিতরটা অভূতপূর্ব শঙ্কায় গুড়গুড় করিয়া উঠিল। সে বিবর্ণ মুখে ফ্যাল ফ্যাল করিয়া শুধু চাহিয়া রহিল। তাহার স্ত্রী কহিল, আমরা মেয়ে মানুষ, মেয়ে মানুষের মনের ভাব যত বুঝি, তোমরা পুরুষ মানুষেরা তা পারো না। আমার কথাটা শুনো বলিয়া সে স্বামীর মুখের পানে ক্ষণকাল স্থির দৃষ্টিতে চাহিয়া থাকিয়া কতটা কাজ হইয়াছে অনুমান করিয়া লইয়া বেশ একটু জোর দিয়া বলিল, আর ঠাকুরপোর তো চিরদিন এমন ধারা বয়াটেপনা করে বেড়ালে চলবে না। তাকে লেখাপড়া তো তুমি কম শেখাওনি। এখন যা হোক একটু চাকরি বাকরি করে মাকে নিয়ে বিয়ে থাওয়া করে সংসারী হতে হবে তাকে। তিনি নিজের মাকে তো আর সত্যি বরাবর আমাদের কাছে ফেলে রাখতে পারবেন না। তাছাড়া মাথা গুঁজে দাঁড়াবার যা হোক একটু কুঁড়ে কাঁড়াও তো করা চাই। তখন আমরাও যেমন ক্ষমতা সাহায্য করব। লোকে যেন না বলতে পারে, অমুক মজুমদার তার বইমাত্র ভাইকে দেখলে না। বইমাত্র ভাইয়ের সঙ্গে আবার সম্পর্ক কি? সে যারা বলে তারা বলুক, আমরা সে কথা বলতে পারবো না, সে বংশ আমাদের নয় বলিয়া সে স্বামীকে ভাবিবার অবকাশ দিয়া অন্যত্র চলিয়া গেল। গোকুল স্বপ্নাবিষ্টের মতো শূন্য দৃষ্টিতে চাহিয়া সেইখানে বসিয়া কি সব যেন অদ্ভুত আশ্চর্য স্বপ্ন দেখিতে লাগিল। সব কথা ছাপাইয়া এই একটা কথা তাহার কানের মধ্যে ক্রমাগত বাজিতে লাগিল, বিষয় সম্পত্তি বড় ভয়ানক জিনিস, এবং শুধু সেই জন্যেই মা যেন রাগ করিয়া তাহাকে ছাড়িয়া বিনোদের কাছে চিরদিনের জন্য চলিয়া যাইতেছেন। তাহার মনে পড়িল, তাহার স্ত্রী মিথ্যা বলে নাই। আজ সারাদিনের মধ্যে মায়ের সহিত একটা কথাও তার হয় নাই।
কার্য উপলক্ষে তাহার সম্মুখ দিয়া সে 2-3 বার যাতায়াতও করিয়াছে, কিন্তু তিনি মুখ তুলিয়াও তো চাহেন নাই। মা চিরদিনই অত্যন্ত অল্পভাষিণী, সেই জানিয়া সে সময়টা গোকুলের কিছুই মনে হয় নাই। কিন্তু এখন সে সমস্ত ব্যাপারটা ঠিক যেন জলের মতোই স্পষ্ট দেখিতে লাগিল। অথচ এই সমস্ত চুপচাপ নীরব বিরুদ্ধতা সহ্য করাও তাহার পক্ষে একেবারে অসম্ভব। সে তৎক্ষণাৎ উঠিয়া মার সহিত মুখোমুখি কলহ করিবার জন্য দ্রুত পদে তাহার ঘরে গিয়া প্রবেশ করিল। ঢুকিয়াই বলিল, এমন ধারা মুখ ভার করে কাজকর্মের বাড়িতে বসে থাকলে তো চলবে না মা। ভবানী বিস্ময়াপন্ন হইয়া মুখ তুলিয়া চাহিবা মাত্রই গোকুল বলিয়া উঠিল, তোমার বউ তো আর মিছে বলেনি যে বিনোদ রাশ রাশ টাকা নষ্ট করছে। বাবা তার বিষয় যদি আমাকে দিয়ে যান তাতে আমার দোষ কি? তুমি তার সঙ্গে বোঝাপড়া করো গে, আমাদের উপর রাগ করতে পারবে না, তা বলে দিচ্ছি। ভবানী মর্মাহত হইয়া গেলেন। ধীরে ধীরে বললেন, আমি কারো উপরেই রাগ করিনি গোকুল, কারোর সঙ্গে বোঝাপড়া করতে চাই নে। যদি চাও না তো ওরকম করে থাকলে চলবে না। বিনোদকে বলো সে যেন চাকরি বাকরি করে, আমার বাড়িতে তার আর জায়গা হবে না। সে তো হবেই না গোকুল, তার আর বেশি কথা কি? বলিয়া ভবানী মুখ নিচু করিয়া বসিয়া রহিলেন। ঝগড়া করিতে না পাইয়া গোকুল নিরুপায় ক্রোধে বিড়বিড় করিয়া বকিতে বকিতে চলিয়া গেল। স্ত্রীকে ডাকিয়া কহিল, আজ স্পষ্ট বলে দিলুম মাকে, বিনোদের আর এখানে থাকা হবে না। চাকরি বাকরি করে যা ইচ্ছে করুক, আমি কিছু জানি না। মনোরমা আহ্লাদে আগাইয়া আসিয়া ফিসফিস করিয়া জিজ্ঞাসা করিল, কি বললেন উনি? গোকুল অস্বাভাবিক উত্তেজনার সহিত জবাব দিল, বলবেন আবার কি, আমি কি বলা বলির ধার ধারি নাকি? বড় বউ চোখ ঘুরাইয়া কহিল, তবু তবু? গোকুল তেমনি করিয়াই কহিল, তবু আর কি? তাকে স্বীকার করতে হলো যে না, বিনোদের এ বাড়িতে থাকা চলবে না। তাহার স্ত্রী গলা আরো খাটো করিয়া কহিল, এ 16 আনা রাগের কথা, তা বুঝেছ? মার মন পড়ে রয়েছে নিজের ছেলেটির পানে, এখন তুমি হয়েছ তার 2 চক্ষের বালি। গোকুল ঘাড় নাড়িয়া বলিল, তার বুঝিনি, আমার কাছে কি চালাকি চলে? বাহিরে আসিয়াই রসিক চক্রবর্তীকে সম্মুখে পাইয়া কহিল, বলি একটা নতুন খবর শুনেছ চক্রবর্তী মশাই? এতকাল এত করে এখন আমি হয়েছি মার 2 চক্ষের বিষ। কথাবার্তা আর আমাদের সঙ্গে কন না, সম্মুখে পড়লে মুখ ফিরিয়ে বসেন। চক্রবর্তী অকৃত্রিম বিস্ময় প্রকাশ করিয়া কহিল, না না, বলো কি বড়বাবু? কি বলি? ওরে ও হাবুর মা, শোন শোন। বাড়ির বুড়া ঝি কি কাজে বাহিরে যাইতেছিল। মনিবের ডাকাডাকিতে কাছে আসিবা মাত্র গোকুল চক্রবর্তীর প্রতি চাহিয়া কহিল, একে জিজ্ঞেস করে দেখো। কি বলিস হাবুর মা? মাকে আমার সঙ্গে কথা কইতে আর দেখেছিস? সুমুখে পড়লে বরং মুখ ফিরিয়ে নিচ্ছেন তো। হাবুর মা কিছুই জানিত না। সে মূঢ়ের মতো ক্ষণকাল চাহিয়া থাকিয়া অবশেষে একটু ঘাড় নাড়িয়া মনিবের মান বজায় রাখিয়া নিজের কাজে চলিয়া গেল। সত্যি মিথ্যে শুনলে তো, বলিয়া চক্রবর্তীর প্রতি একটা ইশারা করিয়া গোকুল অন্যত্র চলিয়া গেল। সেদিন পাড়ার যে কেহ দেখাশোনা করিতে আসিল তাহারই কাছে সে বিমাতার বিরুদ্ধে নালিশ করিয়া পুনঃ পুনঃ এই একটা কথাই বলিয়া বেড়াইতে লাগিল, আমি সতীন পবই তো নয়, কাজেই বাবা মরতে না মরতেই 2 চক্ষের বিষ হয়ে দাঁড়িয়েছি। সন্ধ্যার সময় বাড়ির ভিতরে আসিয়া ভবানীকে লক্ষ্য করিয়া বলিল, আমার এত দায় পড়েনি যে লোকজন পাঠিয়ে বর্ধমান থেকে ছোট পিসিকে আনতে যাব, এত গরজ নেই। আসতে হয় তিনি নিজে আসবেন। ভবানী মুখ তুলিয়া মৃদুকণ্ঠে কহিলেন,
সেটা কি ভালো কাজ হবে গোকুল? গোকুল তীব্র কণ্ঠে বলিল, ভালো মন্দ জানি নে, 2 হাতে টাকা ওড়াবার আমার সাধ্যি নেই। তুমি এ নিয়ে আমাকে আর জেদ করো না, তা বলে দিচ্ছি। ইহাদিগকে আনাইবার জন্য ভবানী কালই গোকুলকে আদেশ করিয়াছিলেন। এখন আর কিছু বলিলেন না, চুপ করিয়া হাতের কাজে মন দিলেন। তথাপি গোকুল সুমুখে পায়চারি করিতে করিতে বলিতে লাগিল, আনো বললেই তো আর আনতে পারিনে, ধার কর্য করে তো আমি ডুবে যেতে পারবো না। ভবানী অস্ফুট স্বরে বলিলেন, বেশ তো গোকুল, ভালো বোঝো, নাইবা সেখানে লোক পাঠালে। গোকুল বলিতে বলিতে চলিয়া গেল। এখন থেকে আমাকে বুঝতেই হবে যে আমার কি আর আপনার মা আছে? আমি মলেই বা কার কি, কে আর আমার আছে? এখন নিজেকে নিজে সামলানো চাই, টাকা করি বুঝে সুঝে খরচ করা দরকার। নিজের মা তো নেই, বলিয়া সে চলিয়া গেল। তাহার টাকা করি বিষয় সম্পত্তিতে অকস্মাৎ এত বড় আসক্তি দেখিয়া ভবানী নিঃশব্দে নিঃশ্বাস ফেলিলেন। কিন্তু গোকুল তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া কহিল, আমি কি বুঝি নে, এটা তোমার রাগের কথা নয়। কাল নিজে তুমি বললে গোকুল তোর পিসিমাকে লোক পাঠিয়ে আনা, আর আজ বলছো যা ভালো হয় তাই করো। আমার বাপ নেই, ভাই নেই বলে আমাকে এমনি করে জব্দ করা। লোকে বলবে গোকুল বুঝি সত্যি সত্যি তার মায়ের কথা শোনে না। তাহার এই একান্ত অবদ্ধ অভিযোগে ভবানী বিমূঢ় হতবুদ্ধির মতো এক মুহূর্তে তাহার পানে চাহিয়া থাকিয়া বলিলেন, গোকুল, আমি তো তোদের কিছুতেই নেই, কোনো কথাই তো বলিনি বাবা। গোকুল অকস্মাৎ 2 চক্ষু অশ্রুপূর্ণ করিয়া কহিল, তোমার কোন হুকুমটা শুনি নে মা, তুমি আমাকে এমনি করে বলছো? কিন্তু ভালো হবে না, তা বলে দিচ্ছি। বেন্দা লজ্জায় ঘেন্নায় বাড়ি ছাড়া হয়ে গেল, আমারও যেখানে 2 চক্ষু যায় চলে যাব। থাকো তুমি তোমার বিষয় আশায় নিয়ে, বলিয়া চোখ মুছিতে মুছিতে দ্রুত পদে বাহির হইয়া গেল। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল বৈকুণ্ঠের উইলের 2য় পর্ব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এরকমই আরও গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম লেখা রয়েছে সেখানে ক্লিক করুন। চ্যানেলের হোম পেজ খুলে যাবে, হোম পেজে পাবেন প্লেলিস্ট, আর সেখানেই পাবেন অজস্র গল্প থরে থরে আপনার জন্যই সাজানো। সেগুলো শুনুন যতক্ষণ না নতুন গল্প আনি। আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দেবেন। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।